জাপানে এমন একটা ভিসা আছে যেই ভিসায় আসার পর থেকেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। এই ভিসার জন্যে ক্রাইটেরিয়া কী কী সেটা তো বলবোই, কিন্তু আর বাকি কয়টা ভিসা নিয়ে আলোচনা করব যেই ভিসাতে আসলে অনেক ক্রাইটেরিয়া পূরণ করা লাগে এবং বাংলাদেশ থেকে আসতে অনেক টাকার প্রয়োজন এবং জাপানে আইসা ওইভাবে সুবিধা করা যায় না। কিন্তু আমি এমনভাবে একটা আজকে ভিসার জন্য আলোচনা আপনাদের মাঝে তুলে ধরবো যেই ভিসাটা আপনার জন্য পারফেক্ট। অনেক পড়ালেখা কম থাকলেও চলবে, পড়ালেখা বেশি থাকলেও চলবে, গ্র্যাজুয়েশন মাস্টার যা থাকে তাও চলবে, যদি 8 পাস থাকে তাও চলবে। তো চলুন আমরা এই বিষয়ে আলোচনা করি, কারণ এই বিষয়টা সবার জন্যই। যারা পরিশ্রম করতে পারেন তাহলে জাপানে আইসে লক্ষ লক্ষ টাকা হাতাইতে এবং কামাই করে পকেটে ঢুকাইতে একদম ইজিভাবে কেমনে করবেন আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আমি বলবো যে 3-4টা ভিসার আলোচনা করব, ওই ভিসার ক্রাইটেরিয়া কী কী বা কত কষ্টদায়ক এবং জাপানে আসলে কত টাকা খরচ হবে। তারপরে লাস্টে আমি বলবো যে যেই ভিসাতে আসার পর থেকেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই জাপানে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জাপানের কিছু ভিসা সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো ইন্টারন্যাশনাল জব ভিসা। ইন্টারন্যাশনাল জব ভিসাটা আপনি বাংলাদেশ থেকে যদি জাপানে আসতে চান সেক্ষেত্রে আপনার ক্রাইটেরিয়া কী কী লাগবে। প্রথম অবস্থায় আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লাগবে এবং আপনাকে জেএলপিটি একটা পরীক্ষা আছে বা জেএফটি একটা পরীক্ষা আছে বা নাট টেস্ট একটা পরীক্ষা আছে। এটাতে জেএলপিটি এবং নাট টেস্ট N2 লাগবে, মানে জাপানিজ যে ভাষার লেভেলটা, এবং জেএফটি B2 লাগবে। তাহলে আপনি ইন্টারন্যাশনাল জব ভিসাতে আসতে পারবেন। এখন ইন্টারন্যাশনাল জব ভিসাতে যদি আসেন আপনার কত টাকা খরচ হইতে পারে বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে 14 থেকে 20 লক্ষ টাকা বাংলার টাকা খরচ হইতে পারে জাপানে আসা অবধি। এবং জাপানে আসার ক্ষেত্রে যদি আপনি এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনার লাগে বা হয় বা পূরণ করতে পারেন সেক্ষেত্রে আপনি জাপানে আইসে একটা ভালো একটা জবে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যদি জেএফটি বা জেএলপিটি বা নাট টেস্ট N2 B2 এগুলো যদি পাস না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু জাপানে আসার পরে কোনো সুবিধাই করতে পারবেন না। আর এই পরীক্ষাগুলো পাস করতে আপনার 2-3 বছর লেগে যাবে, অনেক পড়ালেখা করা লাগে। জাপানের বই পুস্তক অনেক পড়া লাগে, তাছাড়া আপনি পাস করা সম্ভব না, কারণ এই ভাষাগুলো হইতেছে বিজনেস লেভেলে ভাষা। আর জাপানে এখন বর্তমানে যারা ইন্টারন্যাশনাল জব বিষয়তে আসছেন বা আসতে চাচ্ছেন কোনো এজেন্সির মাধ্যমে, যেমন আপনি N5 পাস N4 পাস, আপনি ইন্টারন্যাশনাল জব বিষয়তে আসতে চান, আপনার ডিগ্রি আছে এবং আপনার গ্র্যাজুয়েশন আছে, কিন্তু এখানে একটা বাধা আছে। আপনি জাপানে আসতে পারবেন, আপনাকে নিয়ে আসবে, যে এজেন্সিগুলো নিয়ে আসবে আপনার থেকে টাকা নিবে, নেওয়ার পরে নিয়ে আসবে, কিন্তু জাপানে আসার পরে কোনোভাবেই সুবিধা করতে পারবেন না। কারণ জাপান এখন সরকার অনেক কঠিন করে ফেলেছে। যাদের পড়ালেখার সাবজেক্ট বাংলাদেশ থেকে যে পড়ালেখা করছেন এইখানে এসে যদি সেম পড়ালেখা থাকে তাহলে কি আপনি এইখানে চাকরি করতে পারবেন, এবং আপনাকে জেএলপিটি N2 অবশ্যই লাগবে এবং জেএফটি B2 অবশ্যই লাগবে, নাট টেস্ট N2 অবশ্যই লাগবে। যদি এই 3টা সার্টিফিকেটের মধ্যে একটা যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনি জাপানে জব করতে পারবেন, কিন্তু টিকতে পারবেন না, হয়তো 2-1 মাস, কিন্তু হয়তো ভিসা যখন রিনিউ হবে আপনি যে সাবজেক্ট অনুযায়ী কাজ করছেন কিনা এবং বাইরে কাজ দিতেছে কিনা। কিছু কিছু কোম্পানি আগে বুঝতো না যে ইন্টারন্যাশনাল জব ভিসাতে নিয়ে আসার পরে সাইটে মানে বাইরে কাজ করাইতো, লেবার পর্যায়ে কাজ করাইতো। যারা এইরকম করতেছে এখন বর্তমানে অনেক কোম্পানি জানতেছে আস্তে আস্তে, এই জন্য ইন্টারন্যাশনাল জব ভিসাটা আস্তে আস্তে কি মানুষদেরকে কম দিতেছে। কারণ অনেক কোম্পানি বুঝে ফেলছে যে এই ভিসাতে নিয়ে আসলে ওনাকে অফিসে জব দেওয়া লাগবে, বাইরে করা যাবে না। সেই ক্ষেত্রে তারা তাদের অফিসে যেহেতু জাপানিজ আছে, তারা ভালো কনভারসেশন করতে পারে, ভালো বুঝতে পারে, সেজন্য বিদেশিদের কম টানতাছে। এখন বলি যে জাপানে যারা এখন বর্তমানে ইন্টারন্যাশনাল জব ভিসাতে আছে তাদের কিন্তু একটা কি প্রেশার যাইতেছে। কেন প্রেশার যাইতেছে? তাদের ভিসা রিনিউ করার সময় সবার ভিসাই কাটে দিব, সবাই বলতে 100 মধ্যে 90 জনের ভিসা কাটে দিব, কারণ অনেক ক্রাইটেরিয়া অনেকেই পূরণ করতে পারে নাই। এই 1-2 বছরের মধ্যেই দেখবেন সব ইন্টারন্যাশনাল জব ভিসা যেগুলো পড়ালেখা সাবজেক্টের সাথে মিল নাই বা মনে করেন যে কোনো সার্টিফিকেট নাই, যে জেএফটি B2, তারপরে জেএলপিটি, তারপরে নাট টেস্ট, এগুলো সার্টিফিকেট নাই যে N2 লেভেল পর্যন্ত। তো এগুলো না থাকলে তাদেরকে সমস্ত কিছু বের করে দিবে, সমস্ত লোকদের কি এটা নিশ্চিত থাকেন। এখন বলবো আমরা স্টুডেন্ট ভিসা। এই স্টুডেন্ট ভিসাটা যদি আপনি বাংলাদেশ থেকে আসেন এখন বর্তমানে 10 থেকে 13 লক্ষ বা
13 লক্ষ টাকার মধ্যেই লাগে। স্কুল বেদে একটু চেঞ্জ হতে পারে, টাকাটা একটু 19-20 হতে পারে, কারণ স্কুলে অনেক ফি দেওয়া লাগে, সেই জন্য 1 বছরের ফি দেওয়া লাগে, সেই জন্য একটু চেঞ্জ হতে পারে। কিন্তু আপনি যখন 10 থেকে 13 লক্ষ টাকা 13.5 লক্ষ টাকার মধ্যে জাপানে আসবেন, সেক্ষেত্রে এখানে এসে 1.5 বছর বা 2 বছর নিহঙ্গ গাক্কো করার লাগে, তারপরে সেনমন গাক্কোতে ভর্তি হওয়া লাগে, ডিপ্লোমা বাংলাদেশে যেটা বলে, বাংলাদেশে 4 বছরের ডিপ্লোমা, জাপানে 2 বছরের ডিপ্লোমা। তো এখানে পড়ালেখা শেষে কি আপনার মোটামুটি 4 বছর লেগে যায় যে একটা জবে ঢোকার জন্য। তো সেক্ষেত্রে 4 বছর যদি লেগে যায়, তারপরে কিন্তু আপনি কি নতুন করে কি বেতন পাওয়া শুরু করবেন কোনো জবে ঢোকার জন্য। এবং বিজনেসে কিন্তু এখন বিজনেস ভিসাতে জাপানে আসার ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া আছে। কারণ কি এখন 5 কোটি টাকা যদি থাকে, জাপানে বিজনেস ভিসাতে আইসে বিজনেস করতে পারবেন। 5 কোটি টাকা এটা আসলে সবার নাই, এটা আমি আর বলবো না। এখন বলি ইন্টার্ন ভিসাতে আপনি যদি আসেন, সেক্ষেত্রে আপনার ভিসা ইনকাম করা সম্ভব, কিন্তু একদম কম। এখানে অনেক ঝামেলা আছে। ইন্টার্ন ভিসা অনেকেই কি আসতে চায় না, অনেক ঝামেলা, মানে কোম্পানি চেঞ্জ করা যায় না, বিশাল বড় ঝামেলা। অনেকে এক সমান কাজ করে কিন্তু কি করে বেতন অনাজি পায় না, মানে একরকম বেতন পায় না। যারা ইন্টার্ন করে তাদের বেতন মনে করেন 3 ভাগের 1 ভাগ দেয়। তো সেই জন্য অনেক ঝামেলা, মন খারাপ থাকে, কাজ করতে পারে না সেইভাবে। তো এখন বলবো, যারা জাপানে আসবেন, আসার পর থেকেই লক্ষ লক্ষ টাকা তারপরের দিন থেকে ইনকাম করা শুরু করবেন। তো এটা কোন ভিসা? এটা হচ্ছে SSW ভিসা। কি জানেন তো? অবশ্যই জানেন এই ভিসার নাম, বা অনেকেই লেখাপড়া করতেছেন এই ভিসাতে আসার জন্য। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, কারণ আমি SSW ভিসা নিয়ে প্রায় অনেক ভিডিও করেছি। তো এখন বলবো, SSW ভিসাতে বাংলাদেশ থেকে আসার পর থেকেই আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব পরের দিন থেকেই। কিন্তু কি কি ক্রাইটেরিয়া লাগে, যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা অবশ্যই জানেন। যারা না দেখেছেন তাদেরকে আমি জানাইতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে আসতে বেশি লেখাপড়া লাগে না, মাত্র N4 একটা লেভেল আছে, জাপানিজ লেভেল বা JFT A2। এটা একদম ইজি। আপনি যদি 6টা মাস ভালো করে পড়েন জাপানিজ ভাষা, সেক্ষেত্রে আপনি উত্তীর্ণ বা পাস হতে পারবেন। এবং লেখাপড়া কীরকম লাগে? লেখাপড়া আপনি 8 পাস হলেই চলবে। বাংলাদেশে যদি আপনি 8 পাস হন, সেক্ষেত্রে আপনি জাপানে আসার এবং এই ভিসাতে আসার জন্য কি উত্তীর্ণ। তো এখন আপনি জাপানে যে LPD N4 বা আপনি নাট টেস্ট N4 বা JFT A2, হ্যাঁ, তো এগুলো পাস করলেন, তারপরে কি লাগবে? তারপরে আপনাকে একটা স্কিল টেস্টের পরীক্ষা দিতে হবে। কি স্কিল টেস্ট? আপনি জাপানে যে কাজে আসবেন সেই কাজের একটা স্কিল টেস্ট পাস করতে হবে। আপনি জাপানে যে কোনো কাজ সিলেক্ট করতে পারেন, করার পরে বাংলাদেশ থেকে কোন কাজটা জাপানে আসার জন্য প্রায়োরিটি দেয় বা ওইখান থেকে পরীক্ষায় পাস করা যায়, সেই অনুযায়ী রিসার্চ করবেন। রিসার্চ করার পর আপনি সেই অনুযায়ী পড়বেন, পড়ার পরে স্কিল টেস্টটা পাস করবেন, দেন কোনো এজেন্সি ধরে। আর যদি বলেন না ভাই যে জাপানে আমি নিজে আসতে চাই, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা প্রায়োরিটি আছে আপনাদের জন্য। আমি সুমন আছি জাপান থেকে 8 বছরের অভিজ্ঞতা নিয়ে। এখন আপনাদেরকে আমি দেখাই দিব কিভাবে আপনি নিজে থেকেই কোম্পানি সিলেক্ট করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, মোটিভেশন দেওয়ার চেষ্টা করি, কারণ বাংলাদেশে আপনি কেন কম টাকার বেতন পাবেন, কেন কম টাকার বেতনে চাকরি করবেন। বাংলাদেশে যেখানে আপনি গ্রাজুয়েশন করেও আপনি পাবেন কত? মাত্র 20, 30, 40, 50 হাজার টাকা বেতন। কিন্তু জাপানে একটা 8 পাস ছেলে যদি আসে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সর্বনিম্ন আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাইতে পারবেন। এটা সর্বনিম্ন, উপরে বললাম না, যার অভিজ্ঞতা অনুযায়ী অনেক টাকা বেতন পেয়ে থাকেন।